হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা, যেটা হচ্ছে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়। তার আমরা আজকে লেকচার 1 শুরু করতে যাচ্ছি। ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্ক। গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই কি অঙ্ক। এখন এই অঙ্ক আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সার্থক অঙ্ক, সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর সহকারী অঙ্ক হচ্ছে কি 0। এই 10টাই হচ্ছে আমাদের অঙ্ক বা ডিজিট। তারপরে যেটা আসে অঙ্কের পরে সংখ্যা। সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্ক। এই অঙ্কগুলো এক বা একাধিক অঙ্ক যদি পরপর স্থাপন করি তাহলে যা গঠিত হয় তাই হচ্ছে সংখ্যা। এখন আমি দুটো অঙ্ক নিলাম, 2 এবং 5। দুটি অঙ্ক পাশাপাশি বসালাম, আমি একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে কি 25। এখন এই সংখ্যা সুন্দর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে অঙ্কগুলোকে নিয়ে গঠিত ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ এবং দশমিক কিংবা ভগ্নাংশ যে কোনো ধরনের সমন্বয়কে সংখ্যা বলে। এই সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কি জটিল সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যার সংজ্ঞাটা যদি দেখি, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার আরেকটা ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমি বলি, যে সকল সংখ্যা মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে গঠিত তাদের যে সেট হয় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা ওই বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে এখন আলোচনা করব। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যার পূর্ববর্তী ক্লাসে তোমরা ধারণা পেয়েছো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে, পূর্ণ সংখ্যা সম্পর্কে, ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। এই তিনটা বিষয় মূলদ সংখ্যা নামে পরিচিত। স্বাভাবিক সংখ্যা এর দ্বারা প্রকাশ করা হয়, মানে ন্যাচারাল নাম্বার। একে 1, 2, 3, 4 এই ধরনের ধনাত্মক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি 3/5, এখানে দেখতে পাচ্ছি উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলে কি হর। তাহলে লব ছোট, হর বড়, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। লব বড়, হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে দেখছি এটা পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, যেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তারপর একটা দেখতে পাচ্ছি যে দশমিক ভগ্নাংশ। তাহলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই তিনটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন 2.213456789, অর্থাৎ দশমিকের পরবর্তী ঘরগুলো কি অসীম, এর ঘর সংখ্যা নির্দিষ্ট না, সসীম নয়। যেমন আমরা দেখতে পারছিলাম মূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরবর্তী ঘর সংখ্যা কি সসীম ছিল, মানে নির্দিষ্ট। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরবর্তী ঘরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কি অসীম, নির্দিষ্ট নয়। বর্গ ও বর্গমূল। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। সমকোণ জিনিসটা কি? যে কোণের মান কত 90 ডিগ্রি তাকে বলা হয় কি এক সমকোণ। এরকম বর্গের কটা কোণ থাকে? 4টি কোণ, এর প্রতিটি কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন আমি মনে করি যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আমি কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ স্কোয়ার, বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। মনে মনে চিন্তা করলাম যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত a একক। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? a গুণে a আছে কয়টা? 2টা, তাহলে এর উপর পাওয়ার হবে 2টা, অর্থাৎ a স্কোয়ার বর্গ। এখন আমি যদি একটু বিপরীত ভাবে কল্পনা করি যে আমার ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে ক্ষেত্রফল কত আমার a স্কোয়ার, আর আমার বাহু কত বাহু গুণ বাহু, অর্থাৎ আমি একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফলটা বাহু গুণ বাহু। একটা চিত্র দেখতে পাচ্ছি বর্গাকারে মার্বেল সাজানো, এখানে 3টি সারি এবং 3টি কলাম আছে, তিনটা মার্বেল আছে। তাহলে সারি গুণ কলাম অর্থাৎ 3 গুণ 3, এখানে টোটাল কয়টা? 9টি মার্বেল আছে। 3 গুণ 3, 3 আছে কয়টা? 2টা স্কোয়ার। তাহলে বলতে পারি যে 3 স্কোয়ার 9, অর্থাৎ এদিকে 3টি এদিকে 3টি করে মার্বেল আছে। তাহলে খেয়াল করো পরীক্ষার সময় আসে যে বর্গ কাকে বলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, তখন লিখবা যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। যেমন আমি একটা সংখ্যা নিলাম 2, অর্থাৎ কোন একটা সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটি নিব ওই সংখ্যা দ্বারাই গুণ করব। গুণ করার পরে যে গুণফলটা পাবো অর্থাৎ 2 দুগুণে কত 4। তাহলে আমি যে সংখ্যা নিলাম ওই একই সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে যে সংখ্যাটি পেলাম সেটাই তার বর্গ। আর সংখ্যাটি হলো ওই গুণফলের বর্গমূল, অর্থাৎ এখানে আমার কত 2, তাহলে 4 এর বর্গমূল কত 2। আশা করি বুঝতে পারছো। যেমন আমি আরেকটা উদাহরণ দেখতে পারি, আমি একটা সংখ্যা নিতে পারি 4, একই সংখ্যা দ্বারা গুণ করব, আবার 4 দিয়ে গুণ করলাম, 4 4 16, তাহলে এই 16টা হচ্ছে আমার 4 এর বর্গ, আর এই 16 এর বর্গমূল হলো কত 4। এখন আমরা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা, এই তিনটা জিনিস মিলে আমরা দেখি যে আমাদের কি পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ
সংখ্যা। এখন দেখো পূর্ণ সংখ্যা তো ধনাত্মক সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যা হইতে পারে, শূন্য হইতে পারে। আমি কিছু পূর্ণ সংখ্যা নেই যার বর্গ করব, স্কয়ার করব। যেমন পূর্ণ সংখ্যা 1 নিলাম, 1 এর বর্গ করলে কত আসে? 1 গুণ 1 অর্থাৎ 1 স্কয়ার, এককে 1। আমি যদি -1 নেই, এটা একটা পূর্ণ সংখ্যা। -1 নিলে -1 দুইবার গুণ হবে, -1 এর স্কয়ার, এককে 1, মাইনাসে মাইনাসে প্লাস। সেম ভাবে আমি যদি 2 নেই, 2 গুণ 2 অর্থাৎ 2 স্কয়ার = 4। সেম ভাবে -2 নিলে -2 গুণ -2, তাহলে কত আসে? 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস। সেম ভাবে আমি যদি এরকম মাইনাস নেই, প্লাস নেই, সেম জিনিস আসবে। কারণ আমরা সহজে মনে রাখতে পারি যে কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের প্লাস হয়ে যায়, কারণ মাইনাস মাইনাসে প্লাস। এখন যদি আমি 3 নেই, 3 এর বর্গ করি, 3 গুণ 3, 3 স্কয়ার, 3 3 9। 4 নিলে 4 স্কয়ার, 4 4 16। 5 নিলে 5 গুণ 5, 5 স্কয়ার 25। আমি যদি 6 নেই, 6 7 36। 7 নিলে 7 গুণ 7, 7 স্কয়ার = 7 7 49। ঠিক তেমনি ভাবে a এর বর্গ করতে চাই, তাহলে a গুণ a = a স্কয়ার। এখন কথা হলো, এখানে যে পূর্ণ সংখ্যার বর্গগুলো করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 4 9 16 25 36 49 এই সংখ্যাগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়, তাই এদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে জানছি কি যে পজিটিভ, নেগেটিভ এবং শূন্য, এই তিনটা মিলে আমাদের কি হয়? পূর্ণ সংখ্যা হয়। এইগুলোকে যদি আমরা বর্গ করি, মানে পূর্ণ সংখ্যার বর্গ করি, তাহলে আমাদের কি আসবে? একটা স্বাভাবিক সংখ্যা আসবে। এবং এই স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল একটি কি হবে? পূর্ণ সংখ্যা হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, 9 একটি কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 9 এর বর্গমূল কি? 3 গুণ 3 যদি করি তাও 9 আসে। আবার সেম ভাবে -3 গুণ -3 করি, সেই ক্ষেত্রেও 9 আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ একটা স্বাভাবিক সংখ্যা, আর এই স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল একটা কি? পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যা হলো পজিটিভ, নেগেটিভ এবং শূন্য মিলে হয়। এখন আমরা যদি একটা স্বাভাবিক সংখ্যা m ধরি, m কি? স্বাভাবিক সংখ্যা। m একটা স্বাভাবিক সংখ্যা। এই m কে যদি আমরা n এর বর্গ আকারে প্রকাশ করি, অর্থাৎ n স্কয়ার এর বর্গ, অর্থাৎ এটাকে বর্গ করলে আমরা পাবো কি? n গুণ n, এটা বর্গ করলে আমরা পাবো কি? m। তাহলে আমরা এখানে m একটা কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এই m কে কি বলা হবে? n এর বর্গ সংখ্যা বলা হবে। এবং n কে কি বলা হবে? n কে বলা হবে m এর বর্গমূল। এই জিনিসটা আর কি বইতে বুঝিয়েছে। আমি মূলত লেকচার গুলো রেডি করছি বইয়ের যে সিকোয়েন্স আছে বেসিকের, সেই অনুযায়ী। আশা করি বইগুলো বের করে করবে, আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখন পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছ যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা দেয়া হয়েছে। আমরা তো আগেই দেখেছি যে বর্গ কাকে বলে। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। ঠিক তেমনি ভাবে আমরা একটা সংখ্যাকে 2 বার গুণ করছি, 2 বার করলে এর উপরে পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4 9। এইভাবে আমরা 20টা সংখ্যার করলাম। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর একক স্থানীয়, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 ও 9। একক স্থানীয় অঙ্ক মানে প্রথমগুলো, এই যে 1 4 9, এখানে 6 5 6 9 4, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা যদি দেখো, তাহলে এদের একক স্থানীয় অঙ্কগুলো 0 1 4 5 6 এবং 9। তাহলে আমরা অঙ্ক বা ডিজিট শিখছিলাম মোট হচ্ছে 10টা, যে অঙ্কগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের সংখ্যা গঠন করে থাকি। সেই 10টার মধ্যে 2 3 7 এবং 8 নেই। আমরা পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে ছিলাম। আমরা গত পেজে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা বর্গ সংখ্যাগুলো লিখেছিলাম। তোমরা চেষ্টা করবে 1 থেকে 20 পর্যন্ত যে বর্গ সংখ্যাগুলো রয়েছে মুখস্থ করার জন্য। 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা থেকে আমরা মোটামুটি 4টা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সেখানে দেখো যে সব সংখ্যার সর্বডানের অঙ্ক, সর্বডানের অঙ্ক মানে সবচেয়ে সংখ্যা সর্বডানে থেকে একক স্থানীয় অঙ্ক যদি কি 2 বা 3 বা 7 বা 8 যদি হয়, তাহলে সেই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই যে 4টা বৈশিষ্ট্য আমরা দেখবো, এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। তারপরে 2 নম্বরে যে সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যেসব সংখ্যা সর্বডানের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক। আমরা দেখলাম যে এখানে 2 3 7 8 হয়, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। আবার যদি সর্বডানের অঙ্কগুলো 0 1 4 5 6 9 হয়, সেক্ষেত্রে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি 81, 81 কার বর্গ? 9 এর বর্গ, 9 9 81, 64 কত? 8 8 64, 8 গুণ 8, 8 এর বর্গ করলে 64 পাই। 25 5 5 25, 36 কার বর্গ করলে পাই? 6 6 36, আর 49 কার বর্গ করলে পাই? 7 7 49। তাহলে আমরা দেখলাম যে 0 1 4 5 6 9 যদি একক স্থানীয় অঙ্ক থাকে, তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। যেমন 11 86 90 35 74 199 ইত্যাদি।
ওকে। 3 নম্বর দেখো, যেসব সংখ্যা ডাইন দিক থেকে বিজোড় সংখ্যক শূন্য থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা কি হতে পারবে না? পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। একটা উদাহরণ দেখো, 90, 3000, 4 লক্ষ। এখানে আমাদের টোটাল কয়টা শূন্য লাগছে? 1 2 3 4 5, বিজোড় সংখ্যক শূন্য রয়েছে। এখানে 3টা শূন্য লাগছে, এখানে একটি শূন্য লেগেছে। তাহলে যেসব সংখ্যা ডাইন দিক থেকে বিজোড় সংখ্যক শূন্য থাকে সেই সংখ্যাগুলো কি হতে পারবে না? পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। এবং যেসব সংখ্যা ডাইন দিক থেকে জোড় সংখ্যক শূন্য থাকবে সেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। যেগুলো হতে পারে তার উদাহরণ দেখো, 100, 400, 2500। এখানে 100 লিখতে 2টা শূন্য ব্যবহার করা হয়েছে, যেটি 2 হলো আমাদের জোড় সংখ্যা। 400 লিখতে 2টি শূন্য ব্যবহার করা হয়েছে, 2 আমাদের জোড় সংখ্যা। এবং 2500 লিখতেও 2টি শূন্য ব্যবহার করে। তাহলে জোড় সংখ্যক শূন্য যদি সবচেয়ে ডাইনে থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। এরকম কিছু উদাহরণ হলো তোমার 1300, 300, 500। এগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছো। পূর্ণ সংখ্যার এই বৈশিষ্ট্যগুলো তোমরা বই দিয়ে আরো সুন্দরভাবে পড়বে এবং এখান থেকে উদাহরণ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে আশা করি এমসিকিউতে ভালো করবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি তোমাদের বইয়ের সিকোয়েন্স অনুযায়ী সামনের দিকে ধাপে ধাপে আগাতে। এখানে দেখতে পাচ্ছ 3টা ছক রয়েছে। এই 3টা জিনিস শিখবো কোন কারণে? আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। সুন্দর একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের নরমাল সংখ্যা। আমরা নরমাল সংখ্যা থেকে বর্গ সংখ্যা তো নির্ণয় করা শিখেছি। 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1, কারণ 1-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 1ই পাই। বর্গ মানে স্কোয়ার, ডাবল করব, অর্থাৎ যে জিনিসটা দিয়ে একই জিনিস দ্বারা দুটো সংখ্যা গুণ করব। তাহলে 9 দেখো, 9 গুণ 9, 9 9 81, এখানে 81 পাইছি। তারপরে 11-র সাথে 11 তোমরা 20 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। 121, 19 গুণ 19, 19-এর সাথে 19 গুণ করলে 361। তাহলে একটা জিনিস খেয়াল করো, সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যদি 1 এবং 9 হয় সেই ক্ষেত্রে ওদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো সবগুলোই কিন্তু 1 আসতেছে। তাহলে আমরা একটা এমসিকিউ শিখতে পারলাম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 এবং 9 হয় তাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত? 1। ঠিক তেমনি ভাবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 এবং 7 হয় সেই ক্ষেত্রে তুমি যদি সেগুলোকে বর্গ করো, বর্গ সংখ্যায় কনভার্ট করো, তাহলে সেই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো পাবে হচ্ছে 9। 3-এর বর্গ করছি 3 3 9, 7-এর বর্গ করছি 7 7 49, 13-র বর্গ করছি মানে 13 গুণ 13 169। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 এবং 7 হয় তাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত? 9। প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1, দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে কত? 9। একটা জিনিস খেয়াল করি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 4 এবং 6 হয় সেই সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো হবে 6। অ্যান্সার কত আমাদের? 6। বর্গমূলের চিহ্ন। এত টাইম যে আমরা বর্গ এবং বর্গমূল শিখলাম, বর্গমূল প্রকাশের জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নের নাম হচ্ছে রুট। তাহলে 25 আমাদের ছিল কি? বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যার বর্গমূল বোঝাতে আমরা এইভাবে √25 লিখি। তা 25 কোথা থেকে আসে? 5টা যদি 2 বার গুণ করি সেই ক্ষেত্রে আমাদের কি 25 সংখ্যাটা আসে। তা কাজেই 25-এর বর্গমূল কত? 5। সেম ভাবে যদি আমরা আরো কয়েকটা বর্গমূল নির্ণয় করা দেখি, এখন একটা উদাহরণ দেই। বললাম যে 49-এর বর্গমূল করো, তাহলে √49। 49-কে কিভাবে লেখা যায়? 7 গুণ 7 করলে 49 আসে। আমরা জানি কি 7 2টা আছে, অর্থাৎ 7-এর উপর স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুট কিভাবে ওঠে একটু যদি দেখাই, সেক্ষেত্রে রুট যদি উঠে যায় সেক্ষেত্রে পাওয়ারে হাফ যায়, তখন 2/2 কাটাকাটি করলে 7-এর পাওয়ার কত থাকে? 1 থাকে। তাহলে 7 একটা আছে, মানে অ্যান্সার কত? 7। তাহলে আমরা ডিরেক্ট মনে রাখবো যে 49-কে যদি রুট করি তাহলে 7 আসে, আমাদের অ্যান্সার কত? 7। সেম প্রসেসে আমরা যদি বলি যে 441 এর বর্গমূল কত, তাহলে আমরা কি রাখবো যে এত এর বর্গমূল ইজ ইকুয়াল টু √441। তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে 21, কিন্তু আমরা যদি একটু ডিটেইলসে দেখি তাহলে 141-কে 21 গুণ 21 করলে 141 পাওয়া যায়। আমরা একটু ডিটেইলসে শিখলাম 121-কে কি করা যায়? স্কয়ার করা যায়, কারণ আমরা তো এইভাবে শিখেছি। যেমন আমরা দেখেছিলাম যে বর্গের একটা বাহু যদি আমরা এ ধরেছি, তার বর্গের ক্ষেত্রফল কি? এ গুণে, অর্থাৎ বাহু গুণ বাহু, এ স্কোয়ার। সেম ভাবে আমি যদি তোমাদের ক্ষেত্রফলের কথা বলি এবং ক্ষেত্রফল থেকে যদি বলি যে বাহুর দৈর্ঘ্য কত ছিল, তাহলে আমরা এই স্কোয়ারটা বাদ দিয়ে বলেছিলাম যে আমাদের এ একক। সেম ভাবে 21 গুণ 21, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 441-এর বর্গমূল আমাদের 21 হবে। বাট আমরা যদি একটু চেষ্টা করি যে বোঝার চেষ্টা করি যে 21টা কিভাবে আসলো, তো আমরা জানি যে 441-কে করলে 21 গুণ 21 আসে, তাহলে দুইটা থাকলে স্কোয়ার দেওয়া যায়। তখন স্কোয়ারটা কিভাবে ওঠে? রুট যদি উঠাই দাও সেক্ষেত্রে তোমার হাফ পাবা পাওয়ারে। তখন এই পাওয়ার এবং পাওয়ারের সাথে সম্পর্ক হলো গুণের সম্পর্ক, তাহলে এই লবের সাথে এখানে যে পূর্ণ সংখ্যা আছে সেটা গুণাকার হয়ে যাবে। তাহলে 2-কে 2/2 কাটাকাটি করলে 2-কে 2 দ্বারা যদি কাটাকাটি করো সেক্ষেত্রে কত পাবো? 1 পাবো, অর্থাৎ 21-এর পাওয়ার 1। তাহলে তোমার অ্যান্সার আসতেছে কত? 1 21। আশা করি বুঝতে পারছো। এরকম ভাবে আমরা যদি আরো দেখি 324 রুট কত হবে?
তাহলে 18 গুণ 18 করলে আমরা 324 পাই। আমরা বলছি যে 20 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবা, সেক্ষেত্রে আমাদের এত এর বর্গমূল হচ্ছে 18। আমরা বিস্তারিতভাবে আরো বর্গমূল নির্ণয় শিখবো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, মৃধা একাডেমির সঙ্গে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।